আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে লিংক হই। মহামান্য ক্যালকাটা হাইকোর্ট তার আজকে 5 জাজ লার্জার বেঞ্চ সেটা একটি অর্ডার পাস করেছে এবং খুব গুরুত্বপূর্ণ অর্ডার, ভেরি সিগনিফিক্যান্ট, অন দি পোস্ট পোল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। এবং সেখানে এবং আমি এখানে সব যারা এতদিন ধরে আইনজীবীরা যারা সংঘর্ষ করেছে, যারা সব রকম ডিটেলস যারা অবজার্ভ করে, স্টাডি করে, এক্সামিন করে পুরো বিষয়টা উচ্চ ন্যায়ালয়ের সামনে রেখেছে, তাদেরকে সত্যি কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। এবং এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে হাইকোর্ট যে কথাগুলো বলেছে সেটা হলো যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে সব কেসেস, পোস্ট পোল ভায়োলেন্সের কেস যেন রেজিস্টার করে পুলিশ, এবং রাজ্য সরকারকে ডাইরেক্টিভ দিয়েছে হাইকোর্ট যে সব ভিকটিমসদের মেডিকেল ট্রিটমেন্ট যাতে করানো হয়। এ যাবৎ সেগুলো করানো হচ্ছিল না, নেগলেক্ট করা হচ্ছিল, ওভারলুক করা হচ্ছিল। তারপর এই যে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে রেশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রেশন পাঠাচ্ছে, নরেন্দ্র মোদীর সরকার রেশন পাঠাচ্ছে এই কোভিড মহামারীর সময়, যেহেতু তারা বিজেপি করে বলে বা বিজেপি করেছে বা বিজেপির সক্রিয় কর্মী বলে তাদের রেশন থেকে বঞ্চিত করা হয়েছে এবং একাধিক জায়গা থেকে এইসব খবর আসছিল। ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে টু এনশিওর রেশন ফর দি এফেক্টেড, ফর দ্য ভিকটিমস, ইভেন ইফ দে ডোন্ট হ্যাভ রেশন কার্ড, তাদের রেশন কার্ড নেই বলে তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো চলবে না। তাদেরকে রেশন কার্ড থাকলেও না থাকলেও তারা ভিকটিমস, তারা এফেক্টেড, তাদেরকে রেশন দিতেই হবে। পরিষ্কার নির্দেশ, এখানে কোনো রকম কিন্তু অ্যাম্বিগুইটি নেই। তারপর যে স্বর্গীয় অভিজিৎ সরকার, বিজেপির কর্মী, 2 তারিখ বিকেল বেলায় তাকে নৃশংসভাবে হত্যা করা হলো কলকাতায়, তার অটোপসি দ্বিতীয়বার হবে কমান্ড হসপিটালে। পরিষ্কার নির্দেশ, অর্থাৎ রাজ্য সরকার তৃণমূল সরকারের প্রতি অটোপসি করার যে আস্থা, সেই আস্থা দেখায়নি হাইকোর্ট। এবং এই যে কিছুদিন আগে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে টিম ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে গঠিত, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানের নির্দেশে গঠিত, ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে গঠিত এই টিম পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তে গিয়ে তারা পলিটিক্যাল ভায়োলেন্সের এফেক্টেড ভিকটিমস, তাদের সাথে বসে তারা তাদের এভিডেন্সেস, তাদের স্টেটমেন্টস, তাদের উইটনেসেস, সেই উইটনেসেসদের সাথে কথা বলে তাদের সব নথিভুক্ত করছিল। বিভিন্ন প্রান্তে গেছে তারা, এবং কলকাতায় বসে তারা যখন এফেক্টেড ভিকটিমসদের সাথে দেখা করার জন্য তারা তৈরি ছিল, সেই বিপুল সংখ্যক মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও বেরিয়ে এসে তাদের সামনে গিয়ে তারা ডিপোজিশন দিয়েছে। সেই টিম যখন দুদিন আগে যাদবপুরে গেল, সেখানে প্রায় 40টা বাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই যাদবপুরে যখন গেল সেই টিমকে হেনস্থা হতে হলো। এবং সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যেটা একটি সাংবিধানিক একটি বডি, কনস্টিটিউশনাল বডি, তার সদস্য যিনি ন্যাশনাল মাইনরিটিজ কমিশনের ভাইস চেয়ারম্যান, তাকেও হেনস্থা হতে হলো। ওনারা সব ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন এবং আগাম জানা সত্ত্বেও প্রশাসন কিন্তু কোনো রকম ওখানে বন্দোবস্ত করেনি, কোনো রকম পদক্ষেপ পরবর্তীকালে নেয়নি। সেই জন্য ক্যালকাটা হাইকোর্ট শোকজ করেছেন ডিএমকে, এসপিকে এবং প্রশাসনের বিভিন্ন অন্যান্য পদাধিকারীদের যাদবপুর এলাকায়, যে তারা এক্সপ্লেনেশন দিক যে তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট প্রসিডিং কেন হবে না ইন কানেকশন উইথ দি অ্যাটাক অন দি এনএইচআরসি টিম। এবং চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিবকে, পশ্চিমবাংলা সরকারের মুখ্য সচিবকে
ডাইরেক্টিভ দেওয়া হয়েছে সব ডকুমেন্টস রিলেটেড টু পোস্ট পোল ভায়োলেন্স যাতে প্রিজার্ভ করে রাখেন, ওনার কাছে ঠিক করে থাকে। এবং এনএইচআরসি টিমের মেয়াদ জুলাই 13 অবধি এক্সটেন্ড করে দিয়েছে। আগামী শুনানি তারপরে জুলাই 13 তারিখে হবে। এটা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। রেশন, ট্রিটমেন্ট, রেজিস্ট্রেশন অফ কমপ্লেন্ট এবং এই সবগুলো যাতে ঠিক মতো হয়। এবং এনএইচআরসি, আপনাদের মনে আছে যে ঠিক এনএইচআরসি টিমের ওপর টিম যখন হেনস্থা হলো, আক্রান্ত হলো, তার ঠিক একদিন আগে পশ্চিম বাংলার গৃহমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি নবান্নে বসে ওই একই সুরে একই ধরনের প্ররোচনামূলক মন্তব্য এনএইচআরসি টিমের বিরুদ্ধে করেছিলেন। এবং ঠিক তার একদিন পর এনএইচআরসি টিম আক্রান্ত হলো। সেই জন্য আজকের যে ডাইরেক্টিভ ক্যালকাটা হাইকোর্টের খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আপনারা যদি কিছু অংশ আমি এখানে আপনাদের জন্য পড়ে দিই, এক্সট্রিমলি কিন্তু মানে একজন নাগরিক হয়ে, পশ্চিম বাংলার একজন বাসী হয়ে এটা কিন্তু আমাদের নাড়িয়ে দেওয়া উচিত এবং আমাদের সত্যি চিন্তা ভাবনা করা উচিত যে একটি দল করে বলে তারা, যে দল 2,28 থেকে 30 লক্ষ ভোট পেয়েছে পশ্চিম বাংলায়, সেই দলের কর্মীদের, তাদের পরিবারের মানুষদের এইভাবে হেনস্থা হতে হয়েছে। এবং এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি কেন, এবং এই হাইকোর্টের ডাইরেক্টিভ আজকের দিনে 2 মাস পর এই হাইকোর্টের ডাইরেক্টিভ একটি ঐতিহাসিক মুহূর্ত। কেননা একটি গণতান্ত্রিক দেশে, একটি সংবিধান যে দেশের রয়েছে, যে দেশের অ্যাসেম্বলি রয়েছে, যে দেশের পার্লামেন্ট রয়েছে, যে দেশের রেগুলার বেসিসে ইলেকশন হয়, সেই দেশের একটি রাজ্যে এইরকম ইলেকশন পরবর্তী হিংসা যে হতে পারে, এটা কিন্তু নজিরবিহীন। এবং হাইকোর্টে কথাটা বলছে যে the West Bengal government was found on a wrong foot and it was on a denial mode, অর্থাৎ তারা স্বীকারই করেনি। কেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বারবার ফেক 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 করে গেছেন এবং এখনো ফেক করছেন। কোনো লজ্জাবোধ নেই, দায়িত্ববোধ নেই, কাণ্ডজ্ঞান নেই, খালি ফেক করে যাচ্ছেন উনি। এবং সেখানে হাইকোর্ট পরিষ্কারভাবে বলছেন, West Bengal government has not been able to create an atmosphere to build confidence among the sufferers of the violence. পরিষ্কার কথা। এবং বলছে there had been post poll violence and the state was found on the wrong foot, যেটা বললাম, where throughout it was on a denial mode, মানে স্বীকারই করেনি প্রশাসন এবং মুখ্যমন্ত্রী, গৃহমন্ত্রী স্বীকারই করেননি যে পশ্চিম বাংলায় এই ধরনের সমস্যা সংঘাত হচ্ছে। In violence number of persons were killed, একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং many suffered sexual violence and grievous injuries, তাদেরকে যৌন হেনস্থা করা হয়েছে এবং গ্রিভাস ইনজারিজও তারা সাফার করেছে, এটা হাইকোর্ট বলছে। ইভেন মাইনর গার্লস, বাচ্চা মেয়েদেরকেও ছেড়ে দেওয়া হয়নি। They have been brutally assaulted sexually. Properties of many of them were damaged and number of them were forced to leave their houses, তারা বাধ্য হয়েছে বাড়ি ছেড়ে চলে যেতে এবং and to migrate to neighboring states. এবং এখানে প্রাইমা ফেসি, তারপর কোর্ট বলছে the court has taken cognizance of the matter, investigation of the cases registered was in a slipshod matter, যে কোনো ভাবে রেজিস্ট্রেশন যেগুলো করেছে সেগুলো কমপ্লেন্টেড মানে খাপছাড়া ভাবে করে নিয়েছে। hardly any arrests were made in such heinous crimes, কোনো প্র্যাকটিক্যালি কোনো অ্যারেস্ট করা হয়নি। some of the cases have not been registered although prima facie they disclosed commission of cognizable offense. তো এই বক্তব্যগুলো আমি আপনাদের কাছে আজকে রাখতে চাইছিলাম, বিশেষ করে এই নিয়ে। বলছেন যে কোর্ট এও কথা অবজার্ভ করেছে যে অনেকে যারা ইনজার্ড ইন দ্য ভায়োলেন্স আর ফেসিং প্রবলেমস ইন দ্য ট্রিটমেন্ট অলসো with no support from the West Bengal government. Some are facing difficulty in getting their ration as their ration cards have been taken away by the goons. তাদের রেশন কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তারা কন্টিনিউয়াস প্রবলেম ফেস করেছে, তাদের ট্রিটমেন্টও হচ্ছে না।
এই কথাগুলো, এই অবজারভেশনস গুলো আজকে ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা হাইকোর্ট করেছে। এবং আমার মনে হয় যে যারা এতদিন চুপ থেকেছিলেন, বুদ্ধিজীবী মহলে ওপিনিয়ন মেকার্স, ইনফ্লুয়েন্সার্স যাদের বলা হয়, তাদের আমার মনে হয় যে হাইকোর্টের যে ডাইরেক্টিভ, যে অর্ডার, সেটা আজকে খুব পুঙ্খানুপুঙ্খু লাইন বাই লাইন তাদের পড়া উচিত। পড়ে তাদের নিজেদের আত্মসমীক্ষা করে নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত যে তারা এর প্রতিবাদে সরব হলো না কেন, তারা একটি চিঠিও মুখ্যমন্ত্রীকে লিখলেন না কেন, বা গৃহমন্ত্রী, প্রদেশের রাজ্যের গৃহমন্ত্রীকে তারা কোনো রকম প্রতিবাদ গৃহমন্ত্রীর সামনে করলেন না কেন। আর দে কোঅপ্টেড ইন্টেলেকচুয়ালস, ওপিনিয়ন মেকার্স, যে তারা আলাদা করে কোনো কথা বলবেন না। খালি আমরা প্রশ্ন তুললেই আমাদেরকে ইউপি দেখানো হয়, মধ্যপ্রদেশ দেখানো হয়, গুজরাট দেখানো হয়। ইউপি, মধ্যপ্রদেশ, গুজরাটে অনেক ভালো পরিস্থিতি ল অ্যান্ড অর্ডারের। গুজরাটের পরিস্থিতি অফ ল অ্যান্ড অর্ডার ইজ এক্সট্রিমলি ওয়েল, এক্সট্রিমলি গুড। এবার আপনাদের মনে আছে যে এই 3-4 দিন আগে একটি সিভিল সোসাইটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারাও জমা দিয়েছিল রিপোর্ট কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়। সিভিল সোসাইটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, আপনারা যদি দেখেন যে এরা কারা, যারা এই সিভিল সোসাইটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হেড করছিল, এরা কোনো দলের না, কোনো সংস্থার না, কোনো দলের না, তারা খুব বিশিষ্ট ব্যক্তি। তারা নিজেদের জীবনে প্রশাসনিক দিক থেকে, লিগ্যাল দিক থেকে এক্সেম্পলারি সার্ভিস রেকর্ডস তাদের। জাস্টিস প্রমোদ কোহলি, ফর্মার চিফ জাস্টিস অফ সিকিম, উনি এই চেয়ারম্যান ছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আনন্দ বোস, ফর্মার চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ কেরালা, আইএস রিটায়ার্ড। মিসেস নির্মল কৌর, আইপিএস, ফর্মার ডিজিপি, ঝাড়খণ্ড ছিলেন। নিসার আহমদ, একজন খুব বিশিষ্ট ব্যক্তি। এবং এম মদন গোপাল, আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ফর্মার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ কর্ণাটকা। এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, সিভিল সোসাইটি, তারাও সাবমিট করেছিল। সেই কিছু তথ্য আমাদের হাতে এসছে, আপনারা মিডিয়াতেও দেখে থাকবেন। এবং এটা কিন্তু আমাদের ভাবা উচিত যে একদিকে এনএইচআরসির রিপোর্ট, ইন্টারিম রিপোর্ট সাবমিট হয়েছে, সিভিল সোসাইটি, ডিস্টিংগুইশড যারা বিশিষ্ট ব্যক্তি, যারা প্রশাসনিক দিক থেকে, পুলিশের দিক থেকে এবং লিগ্যাল দিক থেকে, তারাও একটি টিম গঠিত করে নিজেদের উদ্যোগে তারা সিভিল সোসাইটির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে দেওয়া হয়নি লকডাউনের নামে। কিন্তু তারা তারপর বিভিন্ন রকম উইটনেসেসদের সাথে কথা বলে, অনলাইন কথাবার্তা বলে, মোবিলাইজ করে তারা এই রিপোর্টটা দিয়েছে। এখানে আমি কিছু আপনাদেরকে এই রিপোর্টের কিছু অবজারভেশনস আমি পড়ে শোনাচ্ছি। আপনারা ইতিমধ্যে মিডিয়াতে শুনেও থাকবেন, কিন্তু আপনাদের জেনে রাখা উচিত। এবং বিশেষ করে তাদের জেনে রাখা উচিত যারা সিভিল সোসাইটির নামে বিপুল, মানে বড় বড় টাকার অঙ্কের খেলা তারা খেলে। 5 স্টার অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয়, তারা বিজনেস ক্লাস এবং 5 স্টার ছাড়া তারা সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস এর কথাবার্তা বলেন না। এটা তাদের জন্যও প্রযোজ্য, কেন তারা গত 60 দিনে একেবারে স্পিকটি নট, কোন রকম কথাবার্তা তারা বলেনি। তারা বলেনি এই কারণে কেন পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীর সরকার নেই। পশ্চিমবাংলায় যদি বিজেপি সরকার হতো এবং পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার যদি একেবারে নর্মাল থাকতো, তাও তারা কিন্তু ম্যানুফ্যাকচার্ড কনফ্লিক্ট করে তারা তখন সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টের নামে দেশ বিদেশে গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন মিথ্যা কথা রটনা তারা করতেন। আমি এখানে আপনাদেরকে এটা একটু পড়ে শোনাতে চাইছি। তারা বলছে, the fact that some of the hardened criminals, mafia dons and criminal gangs who were already in the police records, পুলিশের কাছে এদের রেকর্ড আছে, তারা বিভিন্ন ক্ষেত্রেই আক্রান্ত করেছে বিভিন্ন কর্মীদের। তারপর তারা বলছেন যে এই যে বিজেপি কর্মীদের, তারা তো সিভিল সোসাইটি, তারা বলছে যে এই যে আক্রান্ত যারা হয়েছে, ভিকটিমস যারা, পরিষ্কার তারা নিরপেক্ষভাবে বলছে যে আমরা এই ভিকটিমসদের সাথে কথা বলে, সরেজমিনে খতিয়ে দেখে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে এই হিংসার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে টু ডিপ্রাইভ দ্য লাইভলিহুড
চোক দ্য ভিকটিমস ইকোনমিক্যালি, তাদের যাতে আর্থিক দিক থেকে কমপ্লিটলি চোক করে দেওয়া যেতে পারে, তাদের রুজি রুটি যাতে একেবারে কেড়ে নেওয়া যেতে পারে, এইটা ছিল তার উদ্দেশ্য। The worst affected people are those who depend on day-to-day work or business, who are pushed into financial degradation and unmitigated misery. যারা দৈনন্দিন কাজ করে, দৈনন্দিন রুটি রোজগার করে, তাদের উপর বেশি প্রকোপটা পড়েছিল। কেন? আমার প্রশ্ন হচ্ছে, যারা ডেলি খাটে তাদের কি কোনো রাজনৈতিক দল করার অধিকার নেই পশ্চিম বাংলায়? তাদের কি সাধারণ জীবন যাপন করে, তাদের ছোট ব্যবসা করে, এবং অজস্র এক্সাম্পলস রয়েছে। আমরা এতদিন প্রকাশ্যে অনেক কিছু বলিনি, কেননা যাদের হয়ে বলবো তাদের উপর যাতে প্রকোপটা আরো বেশি না পড়ে সেই জন্যে। কিন্তু সব নথিভুক্ত হয়েছে, সেগুলো বিভিন্ন স্তরে পৌঁছানো হয়েছে, এবং আইনজীবীরা অসাধারণ কাজ করেছে। প্রশ্নটা হলো যে একটি গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের কি কোনো রাজনৈতিক মতামত থাকতে পারে না, বা তাদের কোনো রাজনৈতিক চয়েস থাকতে পারে না? এটাই হলো মূল প্রশ্ন। এবং সেখানে তারা বলছে তারপর যে যারা পুলিশে গিয়ে নথিভুক্ত করেছে তাদের কমপ্লেন, they were either turned away to settle the matter with the culprits or flat refusal to register the case. Many people left to fend for themselves, leaving their homes and villages to safer destination. অনেকে যারা গেছে তাদের কমপ্লেন নেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছে মিটমাট করে নাও। এবং অনেকে যারা কমপ্লেন করতে পারেনি তারা রাজ্য ছেড়ে, বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে অন্যান্য জায়গায় চলে গেছে বা অন্যান্য প্রদেশে চলে গেছে। আধার কার্ড, রেশন কার্ড ফোর্সিবলি ছিনিয়ে নেওয়া হয়েছে পরিষ্কারভাবে, এ কথা এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলছে। এবং বিশেষ করে তপশিলি জাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের উপর অত্যাচারটা বেশি হয়েছে এবং তারা সবচেয়ে বেশি কিন্তু ফেস করেছে। এবং এই পুরো পোস্ট পোল ভায়োলেন্স, এই হিংসা কিন্তু রুখে দেওয়া যেত যদি প্রশাসন এবং নবনির্বাচিত রাজ্য সরকার যদি তাদের দায়িত্ব পালন করত একেবারে নিরপেক্ষভাবে। এবং এটা যে thousands of victims ran helter skelter, leaving their homes and villages to faraway places wherever they felt safe and secure inside and outside the state is a sad reality. এটা সত্য, it is a sad reality যে এতজন তাদের হঠাৎ করে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তে কিংবা বাইরে। এটাই হলো স্যাড রিয়ালিটি। এবং তারা অনেক অন্যান্য কিছু রেকমেন্ডেশনসও দিয়েছে, যেটা পাবলিকলি সার্কুলেট হয়েছিল। সেই রেকমেন্ডেশনটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস ডিউ টু ড্যামেজ এন্ড ডিস্ট্রাকশন, সেগুলো যাতে রাজ্য সরকার দেখে। স্পেশাল রিলিফ প্যাকেজ যাতে এই ভিকটিমসদের জন্য, যারা আক্রান্ত তাদের জন্য যাতে রাজ্য সরকার অ্যানাউন্স করে। এবং যারা অল ইন্ডিয়া সার্ভিসেস এর যারা অফিসার্স, আমি তাদেরকেও এই কথাটা বলতে চাই, বিশেষ করে আপনারাও বলবেন, অল ইন্ডিয়া সার্ভিসেস এর অফিসার কিন্তু একটি অল ইন্ডিয়া দায়িত্ব বরাবর তাদের থাকে। তারা রাজ্য সরকারে থাকলেও কিন্তু তাদের একটি সারা দেশের প্রতি দায়বদ্ধতা এবং তাদের একটি দায়িত্ব, বিশেষ করে সংবিধানের প্রতি। তারাও নিজেদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এই ভোট পরবর্তী যে হিংসা হয়েছে গত 60 দিন ধরে, এই হিংসার সময় তাদের কি অবস্থান, তারা কিভাবে নিজেদের ডিউটি পালন করেছে। তারা মানুষের প্রতি নিউট্রাল, নিরপেক্ষ থেকে তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য এই অল ইন্ডিয়া সার্ভিসেস এর অফিসার, আইএএস, আইপিএস, নিজেদের একটু অন্তরে গিয়ে তাদের ভাবা উচিত যে তারা অ্যাকচুয়ালি তাদের অবস্থানটা, was it justified under the oath that they have taken while getting into the service, কিংবা তারাও নিজেদের ওথকে ডেরিলিক্ট করে তারা পার্শিয়ালি তাদের কাজকর্মগুলো করেছেন। এটা তাদের ভাবার কথা। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস, তারা রাজ্যের, স্টেট, যে ক্যাডারেরই হোক, তাদের কিন্তু একটি দায়িত্ব থাকে সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি এবং মানুষের অধিকারের প্রতি। এই কথাগুলো আমি এমনি বলতে চাইছিলাম। তারপর এও রাজ্য সরকারকে তারা বলেছে যে রাজ্য সরকারকে ফ্রি লিগ্যাল এইড তারা রাজ্য সরকার যাতে ভিকটিমসদের দেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন এই সিভিল সোসাইটির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে, সেটা হলো যে সব রিপোর্টস, এমএইচ এর রিপোর্ট হোক, ন্যাশনাল
কাউন্সিল ফর শিডিউল কাস্টের রিপোর্ট, কমিশন ফর শিডিউল কাস্টের রিপোর্ট হোক, ন্যাশনাল কমিশন ফর উইমেনের রিপোর্ট হোক, এনএইচআরসি রিপোর্ট, এনসিপিসিআর এর রিপোর্ট, এই সব রিপোর্ট এবং অন্যান্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেই হয়ে থাকুক, তাদের সব রিপোর্ট যাতে সুপ্রিম কোর্টের সামনে রাখা হয় এবং সুপ্রিম কোর্ট যাতে কনসিডার করে, এটা তাদের মত। তারা তাদের রিপোর্টে এই কথাটা লিখেছে যে একটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম ইমিডিয়েটলি যাতে সুপ্রিম কোর্ট কনসিডার করে গঠন করার জন্য, এবং সেটা সুপ্রিম কোর্ট সেই স্পেশাল এসআইটি কে সুপ্রিম কোর্ট তার কাজকে মনিটর করবে এবং to ensure impartial and professional justice delivered in an impartial and professional manner either by a sitting judge or a retired judge of the Supreme Court for fair investigation and early justice. এটা খুব একটি গুরুত্বপূর্ণ সাজেশন তারা দিয়েছেন যে সুপ্রিম কোর্ট একটি এসআইটি গঠন করুক, সব রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে রাখা হোক, সুপ্রিম কোর্ট একটি এসআইটি গঠন করুক এবং সেই এসআইটি should be headed by a retired or a sitting judge of the Supreme Court, monitored by the Supreme Court as well. এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই সিভিল সোসাইটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন তারা বলেছেন। সেজন্য আমরা দেখছি যে গত 4 দিনের মধ্যে সিভিল সোসাইটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট জমা হয়েছে এবং আজকে খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট ক্যালকাটা হাইকোর্টের অর্ডার ক্যালকাটা হাইকোর্টের, এবং আমার মনে হয় which is extremely serious as far as the behavior, রাজ্য সরকারের ব্যবহার এর প্রতি this is a very serious and a very damaging observation by the honorable high court. আপনারা দেখে থাকবেন এও জিনিস যে গত এক সপ্তাহ মানে কোন রকম তাপ অনুতাপ নেই, অনুশোচনা নেই, যেভাবে টেলিভাইজড প্রেস কনফারেন্স গুলো নবান্নে করছেন, কোনোদিন আজাদি বলছেন, কোনোদিন আবার বলছেন ভুয়ো ভ্যাকসিনের প্রতি যারা ক্যাম্প করছে তাদের প্রতি স্টেপ নেওয়া হবে, কিন্তু অর্ধেক যদি দেখা যায় তার হয়তো অর্ধেক ক্যাবিনেট সেই ভুয়ো ভ্যাকসিন যিনি ক্যাম্প সেট আপ করেছিলেন ভুয়ো অফিসার, হয়তো তার অর্ধেক ক্যাবিনেটই সেই ভুয়ো অফিসারের সাথে তার যোগাযোগ রয়েছে, কিন্তু কোনো তাপ অনুতাপ নেই। আপনারা যদি দেখেন যে দুদিন আগে ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট অফ প্রায় 14,500 রিক্রুটমেন্ট টিচারদের রিক্রুটমেন্টে স্টে দিয়ে দিয়েছে। আজকে আবার তার পরবর্তী কি করা, অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্ট ইন্টারভিউতে রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেটাই পরিষ্কারভাবে ফলো করা হয়নি এবং এখানে পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে যারা দ্য ইন্টারভিউ লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট, এবং এই লিস্টটা কিন্তু মেরিটের উপর বেস না, কেননা যারা লোয়ার স্কোরস পেয়েছে, যারা লোয়ার মার্কস পেয়েছে তাদের নাম অন দ্য ইন্টারভিউ লিস্ট, যারা বেটার মার্কস পেয়েছে, যারা হায়ার মার্কস পেয়েছে তারা নট, देयर নেমস আর নট অন দ্য ইন্টারভিউ লিস্ট, তাদের নাম কোথাও ইন্টারভিউ লিস্টে নেই। এবং কোন ক্যান্ডিডেট কি মার্ক পেয়েছে সেগুলো পরিষ্কারভাবে লেখা নেই। সেজন্য এটা যেটা আমরা বারবার বলে এসেছি যে এই পুরো রিক্রুটমেন্ট অফ টিচার্স, এই যে আপার প্রাইমারি টিচার্সদের রিক্রুটমেন্ট, এই যেটা আমরা বারবার বলে এসেছি যে বিশাল জালিয়াতি কিন্তু হচ্ছে এবং যারা ডিজার্ভিং, যারা মেরিটোরিয়াস তাদের কিন্তু অ্যাকচুয়াল কোন রকম, এবং তারা বারবার বলছেন, প্রতিবাদ করছেন, তারা ডেপুটেশন দিচ্ছেন, কিন্তু তাদের কথা শোনা হচ্ছে না। একটি বিশাল কারসাজি জালিয়াতি পেছনে চলছে এবং এর মাধ্যমে তারা নন মেরিটোরিয়াস যারা, এই রাজ্য সরকার তাদেরকে রিইনস্টেট করতে চাইছে, বেসিক্যালি ক্যাডারদেরকে রিইনস্টেট করতে চাইছে এবং সেই জন্য অনারেবল হাইকোর্ট এ কথা বলেছে, কিন্তু তাও আমরা দেখছি কোনো তাপ অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই এবং বলে দিচ্ছেন ওয়ান শুড নট প্লে উইথ দ্য ফিউচার অফ সাচ ক্যান্ডিডেটস, মানে ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত না। ভবিষ্যৎ নিয়ে খেলছেন উনি, কেননা প্রশ্নটা হলো যে ক্রাইটেরিয়াটা কি। যদি এটা সত্য তাহলে ওরা রিফিউট করতো, স্টেট গভর্নমেন্ট বলতো যে না আমরা এইভাবে সিলেক্ট করেছি, এইরকম মার্কস সেই ক্যান্ডিডেটসদের এই মার্ক পেয়েছে, যারা বেশি পেয়েছে তাদেরকে প্রথমে ডাকা হয়েছে, কিন্তু তারা কোনো রকম এরকম তথ্য তারা দেখাতে পারলো না।
সেখানে প্রশ্নটা হলো যে এদের জীবন নিয়ে কারা খেলেছে 10 বছর, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর আরেকটা আপনারা দেখে থাকবেন, সেখানেও কোনো তাপ অনুতাপ নেই, অনুশোচনা নেই, যে 5,000 টাকা জরিমানা দিতে হয়েছে মুখ্যমন্ত্রী এবং তার আইনমন্ত্রীকে, কেননা নারদা কেসে তারা লেট ফাইল করেছে এফিডেভিট, সেই জন্য তাদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হয়েছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে তার লিগ্যাল, তার পুরো আমাদের জুডিশিয়াল সিস্টেম এবং জুডিশিয়াল স্ট্রাকচারের প্রতি তার কতটা শ্রদ্ধা এবং আস্থা, সেটা এই দিয়েই বোঝা যাচ্ছে। এবং আপনাদের এও বলে দিই যে মানে সব এত জিনিস একসাথে ঘটছে এবং প্রত্যেকটা কিন্তু এই রাজ্য সরকার, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতা, কমপ্লিট ব্যর্থতা প্রকাশ করছে। ব্যর্থতা প্রকাশ করছে, নন ট্রান্সপারেন্সি প্রকাশ করছে, এবং এদের এই যে প্রবণতা যে জালিয়াতির মাধ্যমে, ডুপ্লিসিটির মাধ্যমে সরকার চালানো, এই যে পাইয়ে দেওয়া এবং পাওয়ার রাজনীতি, এটা পরিষ্কার কিন্তু এই বিভিন্ন ঘটনা, বিভিন্ন অর্ডার্স, অবজারভেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন এই কয়েকদিন আগে ক্যালকাটা হাইকোর্ট আবার বলেছে পশ্চিমবাংলা সরকারকে টু ফাইল অ্যাফিডেভিট অন দ্য প্রোব ইন দি ভ্যাকসিনেশন ফ্রড, এবং সেখানে এই প্রশ্নটা উঠিয়েছে, পরিষ্কারভাবে ভৎসনা করেছে যে র্যাম্পেন্ট মিসইউজ অফ ব্লু বিকনস ইন দ্য স্টেট, অর্থাৎ ওই যে বাতি, নীল বাতি, লাল বাতি থেকে এখন নীল বাতি হয়ে গেছে। আপনাদের মনে আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এবং উনি সেই ক্ষেত্রে পুরো পদক্ষেপ ইনিশিয়েট করে কেন্দ্রীয় সরকারের সেটা ফলো হয় পরিষ্কারভাবে, যে লাল বাতি বিকনস ইউজ হবে না। আমরা কত ভিআইপি সেটা মানুষকে দেখিয়ে সাব্যস্ত করা একেবারে একটি অনৈতিক অ্যাপ্রোচ। এবং সেখানে আমরা দেখছি যে ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ ক্লিয়ারলি সেড যে rampant misuse of blue beacons in the state, why didn't the police notice? মানে এই যে একেবারে খুব মানে অনেকের কাছে দেবাঞ্জন দেব এবং কিছু লোকে তো কেঁদেই ফেলেছিলেন যে তারা মানুষকে ভ্যাকসিনেট করতে পারবেন না, কলকাতার মানুষকে, কেননা তাদের জেলে যেতে হচ্ছে বলে তারা কেঁদেই ফেলেছিলেন, কেন তারা ভ্যাকসিনেশন করতে এত আগ্রহী ছিলেন। সেই তাদের খুব স্নেহধন্য দেবাঞ্জন দেব ওই বিকন নিয়ে, নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, এবং সেই জন্য কোর্ট জিজ্ঞেস করেছে যে why didn't the police notice him when he was going around the city with the blue beacon? পরিষ্কার প্রশ্ন, সত্যি তো, পুলিশ তাকে নোটিস করলো না কেন? মানে এটা পশ্চিমবাংলার পুলিশ, কলকাতা পুলিশেরও উত্তর দেওয়া উচিত। মানে তাদেরও নিজেদের পুলিশের বড় বড় অফিসার যাদের এত অভিজ্ঞতা, তাদের নিজেদের কাছে প্রশ্ন করা উচিত। তারপরে কোর্ট এও কথা জিজ্ঞেস করেছে why didn't the officials at Calcutta Municipal Corporation notice the fake IS officer when he was entering the KMC বিল্ডিং এর ভেতর যখন ঢুকছিল তখনও তাকে নোটিস করা হলো না কেন? মানে কেএমসির যারা দায়িত্বে রয়েছে এবং খুব বিচক্ষণ সব প্রশাসক, নেতা, নেতৃবৃন্দরা সব রয়েছেন সেখানে, তারা কেন নোটিস করলো না যে ভুয়া আইএস অফিসার, ফেক আইএস অফিসার? এবং আপনাদের মনে আছে যে 2013-তে এই সরকার আসার পর 2 বছর পর 2013-তে এই মে মাসেই, তখনও ক্যালকাটা হাইকোর্ট জাস্টিস অসীম কুমার রায়, জাস্টিস এমপি শ্রীবাস্তবা ছিলেন, they had directed the Director General of State Police and the Commissioner of Kolkata Police to act on the order, এবং অর্ডারটা এই ছিল যে any person misuses the red light in the car when the police can start cases against him or under section 419 of the IPC। মানে এই সময় এটা একটা ইস্যু হয়েছিল তখনও, এবং সেই সময় যিনি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কেস করেছিলেন, আর্গিউ করেছিলেন যে it was a fashion to use red light in private cars these days, and the state government had already issued a notification stating names of the people who are entitled to use red beacon। তা সত্ত্বেও কিন্তু স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছে, তা সত্ত্বেও সেটা পালন হচ্ছিল না। অর্থাৎ এই সরকারের
এই তৃণমূল কংগ্রেসের সরকারের অভ্যেস, তার আদত এবং তার প্রবণতাই হচ্ছে যে লালবাতি নীলবাতি মিসইউজ করে যত রকম 2 নম্বরই কাজ করা, যত রকম ফেক কাজ করা, যত রকম অবৈধ কাজ করা, প্রশাসনিক মাধ্যমে দলীয় স্তরে তারা সমর্থন করে। এবং এটা আমরা পরিষ্কার এই দেবাঞ্জন দেবের এই কেসটাতে আমরা পরিষ্কারভাবে দেখছি। আরো অনেক এইরকম ফেক অফিসার্স, রাজ্য সরকারের সবটা যে আইএস ফেক আইএস হবে তার কোনো মানে নেই। রাজ্য সরকারের অফিসার, বিভিন্ন লেভেলের অফিসার অনেক হয়তো বিভিন্ন স্তরে গুঁজে রয়েছে। আগামী দিনে আশা করি সেটাও হয়তো প্রকাশ পাবে। আমি আপনাদের শেষে কিছু তথ্য দিতে চাই এই কারণে, তারপর আমি ওই বিষয়টা হয়তো আর একটু ডিটেলে অন্য একদিন আপনাদের সাথে জুড়বো, কিন্তু এই মুহূর্তে আমি কিছু এই বিষয়গুলো আপনাদের সামনে রাখতে চাইছিলাম। তার সাথে আমি একটু ভ্যাকসিনের কথাটাও বলি এই কারণে, কেন ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কন্টিনিউয়াস ভ্যাকসিন অবসেসড আর কি। ওনার ভ্যাকসিন দেওয়া নিয়ে প্রবলেম, উনি ভ্যাকসিন পাওয়া নিয়ে প্রবলেম, বিভিন্ন প্রবলেমে কিন্তু উনি সারাক্ষণ উনি প্রবলেমটা ক্রিয়েট করছেন, সলভ করার চেষ্টা করছেনই না, এবং যেখানে প্রবলেম নেই সেই প্রবলেমটা উনি ক্রিয়েট করছেন এবং বিভিন্ন সময় মিথ্যে কথা বলেছেন, অবস্থান পাল্টেছেন এবং সেটা আবার নতুন করে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওনার বিভিন্ন অবস্থানের কথা আমি অন্য সময় আসবো, আপনারা জানেনও, কিন্তু আমি বলি যে প্রায় 33.5 কোটি ভ্যাকসিন কভারেজ ইনক্রিজ হয়ে গেছে এ যাবৎ সারা দেশে। নজিরবিহীন ভ্যাকসিন অভিযান চলছে এবং আপনাদের মনে রাখা উচিত যে ইউরোপ বা ইউরোপের এক একটা দেশের সংখ্যায় কিন্তু আমরা আমাদের মানুষদেরকে ভ্যাকসিন দিতে পেরেছি এবং পারছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটি রাজ্যের নাম শুনলে খুব তেলেবেগুনে হয়ে ওঠেন, ওনার অ্যালার্জি রয়েছে। কেন এই রাজ্য ছোট রাজ্য হলেও কিন্তু খুব ভালো কাজ করছে, অসাধারণ দক্ষতা নিয়ে এই পুরো কোভিড ম্যানেজ করছে, কোভিড হ্যান্ডেল করছে এবং এই ভ্যাকসিনেশন ড্রাইভে এই রাজ্য কিন্তু ন্যাশনাল রেকর্ড সেট করেছে। আমরা দেখছি যে ত্রিপুরা, আমি ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরার নাম শুনলেই প্রচন্ডভাবে রেগে যান এবং ভাবছেন যে ত্রিপুরাতে ইলেকশন এলে এবং আগামী ইলেকশনে তৃণমূলের সরকার। আমি ত্রিপুরার মানুষকেও আগেও বলেছি, আমি ত্রিপুরাবাসীকে আবার অ্যাপিল করব যে আপনারা কিন্তু ভুল করেও তৃণমূল সরকারকে নিজেদের রাজ্যে আনবেন না। অরাজকতা, অনিশ্চয়তা এবং হিংসার রাজনীতির শিকার সাধারণ মানুষ কিন্তু হবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে দেখুন, আমি টিকার কথা বলছিলাম, ভ্যাকসিনের কথা। ত্রিপুরা হ্যাজ সেট এ ন্যাশনাল রেকর্ড এবং 98% of its population of the age of 45 plus অলরেডি তাদেরকে ফার্স্ট শট ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে, while over 83% of the total eligible population has been vaccinated. অসাধারণ কাজ কিন্তু, মানে 45 প্লাস 98% পপুলেশনকে কিন্তু তারা ভ্যাকসিনেট প্রথম ডোজ দিয়ে দিয়েছে। এবং ওদের যিনি ত্রিপুরার যে ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, তিনি বলেছেন যে 24 লক্ষেরও বেশি পিপল out of 29 lakh eligible population has already received vaccination, which happens to be the highest in the country. এবং as of now 47% of the population belonging to the 45 age group have received the second dose. মানে 98% first dose পেয়ে গেছে, 47% plus already second dose 45 plus population age population এর অলরেডি তারা পেয়ে গেছে। অসাধারণ কাজ ত্রিপুরার ত্রিপুরার সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার করছে এবং over 50% of the eligible population belonging to the 18 plus age group has received the first dose and the rest will be completed by the first week of July. অসাধারণ
অসাধারণ। এবং আপনারা কিন্তু এই কথা বিশ্বাস করবেন না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে যে কেন্দ্রীয় সরকার ছোট ছোট রাজ্যগুলোকে বেশি দিচ্ছে, একবারের জন্য না, প্রত্যেকটা রাজ্য ইজ বিং ট্রিটেড ইকুয়ালি। এবং ত্রিপুরা ছোট রাজ্য হলেও তারা এত সুস্থভাবে সুষ্ঠুভাবে এত সিস্টেম্যাটিক্যালি সবাইকে অনবোর্ড নিয়ে হল্লা না করে চেঁচামেচি না করে তারা এই যে কাজটা করেছে, এটা কিন্তু একটি দৃষ্টান্ত হয়ে উঠছে। ইট ইজ বিকামিং অ্যান এক্সাম্পল অফ বেস্ট প্র্যাকটিসেস ইন গভর্নেন্স। এবং সারা বিশ্ব স্তরে কিন্তু এই ত্রিপুরার এই এক্সাম্পলের নজর কেড়েছে কিন্তু। এবং এখানেও আপনারা দেখবেন যে 100% রেকর্ড ত্রিপুরা ইতিমধ্যে অলরেডি করে নিয়েছে in terms of inoculating healthcare workers with the first dose of vaccine, while 73% have received the second dose. অসাধারণ কাজ। এই কথাটা আমি এই কারণে আপনাদের বলতে চাইছিলাম যে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, এবং সেই রাজ্যে তৃণমূল সরকার নেই, বিজেপি সরকার, এবং খুব দ্রুত গতিতে সিস্টেম্যাটিকলি কাজ হচ্ছে ত্রিপুরায়। এবং আমাদের মনে হয় ত্রিপুরার মডেল থেকে আমাদের পশ্চিমবাংলায় শেখা উচিত। আপনারা সেদিনকে ওই ইদানিং ওই হঠাৎ দুপুরবেলায় প্রেস কনফারেন্স হয়, দুপুরবেলায় বা সকালবেলায় প্রেস কনফারেন্স করেন তৃণমূলের কিছু বর্ষিয়ান নেতারা। তারা হঠাৎ চিন্তা করতে আরম্ভ করলেন। আমি দেখছিলাম কিছুদিন আগে সেন্ট্রাল ভিস্টা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন, এবং যিনি বলছিলেন তিনি নিজেও একজন মেম্বার অফ পার্লামেন্ট। এবং পার্লামেন্ট বিল্ডিং এর, আমি সে বিষয়ে পরে একদিন ডিটেলে আপনাদের সাথে বলবো, কিন্তু এইটুকু বলে রাখি যে পার্লামেন্ট বিল্ডিং এর অবস্থা এতটাই খারাপ, প্রায় 100 বছর হতে যাচ্ছে, এবং সেই বিল্ডিং যদি নতুন বিল্ডিং তৈরি না হয়, এখনো যে 75 বছর স্বাধীনতার পর আমাদের নিজস্ব কোনো পার্লামেন্ট বিল্ডিং নেই। আমরা যে পার্লামেন্ট বিল্ডিং ব্রিটিশরা তৈরি করে গেছিল, এবং বাইক্যামেরাল লেজিসলেটরের জন্য না, এই পার্লামেন্ট যেটা ব্রিটিশরা, ইট ওয়াজ এ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের জন্য, একটি ছোট গ্রুপ বসবে সেই পার্লামেন্টে। কিন্তু দুটো বাইক্যামেরাল লেজিসলেটর যাকে বলা হয়, দুটো হাউস নিয়ে একটি পার্লামেন্ট চলার মতন সেখানে ইনফ্রাস্ট্রাকচারও নেই, এবং বহু দশক ধরে বিভিন্ন সেখানে মেরামতি করা হয়েছে, অ্যাডিশনস করা হয়েছে, যেগুলো একেবারেই সেই বিল্ডিং এর সম্মত নয়। অনেক কথা, ফায়ার সিস্টেমটা কমপ্লিটলি অবসলিট হয়ে গেছে, সাউন্ড সিস্টেম ইজ অবসলিট, সেখানে জায়গা নেই, অনেক কিছু রয়েছে। তো যিনি এই প্রশ্নগুলো উঠিয়েছিলেন তিনি নিজেই মেম্বার অফ পার্লামেন্ট, এবং তাকে সেইখানে বসতে হচ্ছে, তিনি নিজেও রিয়েলাইজ করেন না। কিন্তু আমি বলতে চাইছি যে এক হলো পিএম কেয়ার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মানে একেবারে মন্তব্য করছেন, পিএম কেয়ার নিয়ে কি হয়েছে, ওনার মাথা ব্যথা পিএম কেয়ার নিয়ে, কিন্তু সিএম কেয়ার নিয়ে কোনো মাথা ব্যথা না। পশ্চিমবাংলার গভর্নর এই প্রশ্ন বারবার তুলেছেন, আমরাও তুলেছিলাম এক সময়, যে এই যে 2000 কোটি টাকা প্যান্ডেমিকের সময় যে পারচেস হয়েছে, সেই 2000 কোটি টাকা প্যান্ডেমিক পারচেস হয়েছে বাইপাসিং অল নর্মস। সেগুলো আমাদের জানা যে পারচেস কিভাবে হয়েছে, কার জন্য হয়েছে, কোথায় গেল সেই পারচেসড আইটেমগুলো, এবং কেন সব নর্মস পাশে রেখে পারচেস হয়েছে, কোন কোম্পানির থেকে হয়েছে, কাকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছিল, এবং যে তদন্ত কমিটি উনি গঠন করেছিলেন সেই কমিটির রিপোর্টও এখনো আমরা পাইনি। সেজন্য কিন্তু পিএম কেয়ারস এ আপনারা যদি দেখেন, আমি একটু বেশি আজকে অনেকগুলো বিষয় নিয়ে বলছি, কিন্তু আপনারা একটু ধৈর্য রেখে যদি শোনেন, পিএম কেয়ারস নিয়ে যদি আপনারা দেখেন, পিএম কেয়ার প্রত্যেকবার কিন্তু তারা পিএম কেয়ারস এর টাকাটা কিসে ব্যবহৃত হচ্ছে সেই হিসেব, সেই বিষয় প্রত্যেকবার আমরা কিন্তু জানতে পাচ্ছি, এবং এটা কেউ আপনাদের বলবে না, এবং যারা পিএম কেয়ার নিয়ে প্রশ্ন তোলে তারা তো অবশ্যই বলবে না যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কোভিড হাসপাতাল সেট আপ করার জন্য পিএম কেয়ারের সাথে ডিআরডিও, পিএম কেয়ার তারা একসাথে হয়ে পিএম কেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় কোভিড হাসপাতাল, অক্সিজেন প্লান্টস, ভেন্টিলেটর সাপ্লাই, এই যে আপনাদের মনে আছে পাঞ্জাবের সরকার, কংগ্রেসের সরকার, হঠাৎ তারা বলল যে ভেন্টিলেটর গুলো এসেছিল পিএম কেয়ার থেকে সেগুলো কাজ করছিল না,
প্রাইম মিনিস্টারের অফিস অডিট বসিয়ে দিল ইমিডিয়েট, যে আচ্ছা আপনারা বলছেন যে কাজ করছে না, ইমিডিয়েট আমরা একটি অডিট কমিটি গঠন করছি, এবং নিরপেক্ষ অডিট কমিটি এক্সপার্টসদের দিয়ে। সেই অডিট কমিটি কি খুঁজে বার করলো, যে পিএম কেয়ার এর মেশিনগুলো এসে ডেলিবারেটলি ফেলে রেখে দেওয়া হয়েছিল, সেগুলো ইউটিলাইজ করা হয়নি, এবং তারপরে যখন সেগুলো কিছু কিছু ইউটিলাইজ করতে আরম্ভ করা হলো, যাদের মাধ্যমে ইউটিলাইজেশন হচ্ছিল তাদের ট্রেনিং ছিল না। অর্থাৎ মেশিনগুলো ওয়াজ টপ ক্লাস, ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যান্ড ইন অর্ডার, কিন্তু ডেলিবারেটলি তাদেরকে খুব ডিফিকাল্ট বাজে অবস্থায় ফেলে রেখে দেওয়া হয়েছিল, যাতে সেগুলো পরবর্তীকালে ব্যবহৃত না হয়। সেই অডিট থেকে বেরিয়েছিল। পশ্চিমবাংলার জন্য গত মাসের মাঝামাঝি আপনারা যদি নজর করে থাকবেন, কিংবা আপনাদের কাছে যদি খবর এসে থাকে, যে পিএম কেয়ার এর ফান্ডের মাধ্যমে 250 বেডেড মেকশিফট কোভিড হসপিটাল একটি মুর্শিদাবাদে, একটি কল্যাণীতে সেট আপ করা হবে, এবং এটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। এবং পরিষ্কারভাবে আপনারা দেখবেন যে পিএম কেয়ার এর পুরো ফর্মটা হচ্ছে প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন। যে ফান্ডের, যে ট্রাস্টের যে ফান্ডটা আছে, হ্যাজ ডিসাইডেড টু অ্যালোকেট 41.62 crores, 41 কোটি টাকারও বেশি, টু ডেভেলপ দুটো 250 বেডের মেকশিফট কোভিড হসপিটাল। এবং এটাকে সেট আপ কে করবে, যেখানে সব রাজ্যে আমরা দেখেছি, আমরা ঝাড়খণ্ডে দেখেছি, জম্মু কাশ্মীরে দেখেছি, দিল্লিতে দেখেছি, যে এটা পিএম কেয়ার ডিআরডিওর মাধ্যমে এস্টাবলিশ করে। কেন, ডিফেন্স এস্টাবলিশমেন্টের একটি কাজ করার পদ্ধতি আছে, তারা টাইম বাউন্ড ম্যানারে খুব স্ট্রাকচার ওয়েতে কাজটা করে, এবং তারা এই কাজটা এমন ভাবে করে যাতে কোনো রকম ওয়েস্টেজ না হয়, কোনো রকম যাতে শিথিলতা না আসে। দে আর ট্রেন টু ডু দ্যাট। দিল্লিতে অসাধারণ কোভিড হসপিটাল তারা তো দাঁড় করিয়ে দিয়েছিল, এবং দুটো জায়গায় করেছিল, ছতরপুরে করেছিল, এয়ারপোর্টের কাছে করেছিল, অসাধারণ, মানে একটি নজিরবিহীন দৃষ্টান্ত তারা সেট আপ করেছিল। তো এই ডিআরডিওর মাধ্যমে পিএম কেয়ার ফান্ড মুর্শিদাবাদ এবং কল্যাণীতে 250 বেডেড মেকশিফট কোভিড হাসপাতাল 41 কোটি টাকার মাধ্যমে করবে। সাপোর্ট উইল বি প্রোভাইডেড বাই দি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং রাজ্য সরকারকেও ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইড করা উচিত। এবং এই একই জিনিস পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলছেন, যে দিস উইল অগমেন্ট হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পুরো পশ্চিমবাংলায় এই একটি প্রান্তে হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে বুস্ট দেবে, যাতে কোভিডটা আগামী দিনে ঠিকমতো হ্যান্ডেল করা যেতে পারে। তো এই জিনিস হচ্ছে পিএম কেয়ার থেকে। কিন্তু পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী এতটাই তার নির্লজ্জ, উনি এতটাই নির্লজ্জ, বা এতটাই কি বলে, মিন মাইন্ডেড বলা যেতে পারে, বা মানে খুব তার অ্যাপ্রোচটা এত সংকীর্ণ, যে উনি কিন্তু এই কথাগুলো বলবেন না, and she's not going to accept this publicly also. রইল বাকি, শেষে বলি, ওই যে বলেছিল নাকি 20,000 কোটি টাকা খরচা হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়ি এবং পার্লামেন্ট তৈরি করার জন্য। না, পুরো সেন্ট্রাল ভিস্টা 2026 অব্দি করতে গেলে 20,000 কোটি টাকা, এবং সব নিয়ে কিন্তু কেবলমাত্র দুটো প্রজেক্ট স্যাংশন হয়েছে। একটা হলো নিউ পার্লামেন্ট বিল্ডিং, সেগুলো টেন্ডারিং হয়েছে, এবং 862 কোটি টাকা, এবং রিডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল ভিস্টা টেন্ডারিং হয়েছে 477 কোটি টাকা। কেবলমাত্র এই দুটো প্রজেক্ট হচ্ছে। এক্সপেন্ডিচার ইনকার্ড অন দিস টু প্রজেক্টস টিল মার্চ 2021 is 195 crore and budget provision for 21-22 is 790 crore. সেজন্য আপনারা কোন রকম ভ্রান্ত ধারণা নিজেদের মাথায় রাখবেন না, কেন এগুলো সব মিথ্যাচরণ হচ্ছে। এবং এও বলা উচিত যে 2012 সেই সময় যে লোকসভার স্পিকার মীরা কুমার
সবার সম্মতি নিয়ে উনি তখন এই প্রজেক্টটা বলেছিলেন যে একটি নতুন পার্লামেন্ট আমাদের লাগে, কেন পার্লামেন্টের পরিস্থিতিটা খুব সংকটজনক, মানে বিল্ডিংটা। এবং এখানে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে 2020-21 ইউনিয়ন বাজেট, কেন্দ্রীয় বাজেট যেটা, সেই বাজেটে আমরা কেন ভুলে যাচ্ছি বা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার হেলথ কেয়ারের অ্যালোকেশন যেটা করেছিল সেটা 137% বেশি। There was an increase from the previous year's budget পাবলিক হেলথ কেয়ারের জন্য and well-being expenditure, এবং সেটা 94,000 কোটি থেকে 2.23 লাখ crore অ্যালোকেশন 2020-21 ইউনিয়ন বাজেটে করা হয়েছিল। এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না, কিন্তু এই কথাটা বারবার যারা কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে নতুন পার্লামেন্ট বিল্ডিং ইজ এ স্টান্ট। ভাবা যায় যে পার্লামেন্টের উনি 7 বার সদস্য ছিলেন, যেখানে উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সেন্টারে, উনি জানেন পার্লামেন্টের অবস্থা কি, খুব ভালো করে জানেন, ওনার সভাসদরা জানেন, ডেরিক বাবুরা জানেন, কিন্তু তাও এ কথা তারা মানবেন না। এবং আপনাদের এ কথাও মনে রাখা উচিত, আমাদের এই কথা মনে রাখা উচিত যে 35,000 কোটি টাকা অ্যানুয়াল অ্যালোকেশন ওয়ান টাইম গ্রান্ট নরেন্দ্র মোদী সরকার দিয়েছিল ফর কোভিড-19 ভ্যাকসিনেশন রিসার্চের জন্য, গবেষণার জন্য। এবং এই পুরো টাকাটা 35,000 কোটি টাকা যেটা অ্যালট হয়ে গেছে ভ্যাকসিনেশন গবেষণা এবং তার জন্য, it is more than the entire budget of the development of the Central Vista. সেজন্য আমার মনে হয় যে আমাদেরকে, এবং ওয়ান টাইম ভ্যাকসিনেশন অ্যালটমেন্ট যেটা 2021-22 যেটা বছরের জন্য, that is 175% more than the total budget of the Central Vista project, which is expected to be completed by 2026. আমি সেন্ট্রাল ভিস্টা পার্লামেন্ট নিয়ে পরে একদিন আপনাদেরকে বলবো। এই কথাগুলো আমি কয়েকদিন থেকে বলতে চাইছিলাম, কেননা অর্ধসত্য, কুকথা, অর্ধকথা, এই কথাগুলো বারবার বলা হচ্ছে। কিন্তু এমন একটি সরকার যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালাচ্ছে, তাদের বিরোধিতা করছে, এবং তারা সাধারণ মানুষ, পশ্চিম বাংলায় এমন একটি পরিস্থিতির সৃষ্টি করছে যেখানে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, এই সব মিলিয়ে, এবং বারবার তাদের ভর্ৎসনা করছে কোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। এটা একটি কিন্তু নজিরবিহীন এবং অদ্ভুত পরিস্থিতি। এবং এই যে বারবার একটি দাম্ভিকতার একটি অ্যাপ্রোচ, যে আমরা সংবিধান মানি না, আমরা সাংবিধানিক সংস্থা মানি না, আমরা আইন মানব না, আমরা জুডিশিয়ারি মানব না, এই মানসিকতা দিয়ে কিন্তু প্রশাসন, রাজ্য এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকা যায় না, চালানো যায় না, দায়বদ্ধ থাকা যায় না। এই কথাগুলো আমি বলতে চাইছিলাম আপনাদের কাছে, এবং আগামী দিনে আবার দেখা হবে, বারবার দেখা হতে থাকবে। আপনারা ভালো থাকবেন, আপনারা ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি বাড়ছে, টিকাকরণের ড্রাইভ সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এবং আপনারা নিজেরা ভ্যাকসিন নেবেন, অন্যদেরও ভ্যাকসিন নিতে বলবেন। এ কথাও মনে করিয়ে দিই যে যখন অনেক নেতারা বলছিলেন যে এই ভ্যাকসিন নেব না, এই বিজেপির ভ্যাকসিন, তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও সুরে সুর মিলিয়েছিলেন, বলেছিলেন যে এই ভ্যাকসিনে কি আছে আমরা তো জানি না, তাহলে আমরা কেন ভ্যাকসিন নিতে বলবো মানুষকে। আবার উনি এও বলেছিলেন, সভায় বলেছিলেন যে ওই ভ্যাকসিন উনি মানেন না, এইসব বলেছিলেন। একসময় যেমন বলেছিলেন যে করোনা বলে কিছু নেই, করোনা হয়েছে বলা হচ্ছে কেননা দিল্লির দাঙ্গা থেকে নজর কাড়ার জন্য। এইসব মন্তব্য উনি বিভিন্ন সময় করেছেন, এবং এই মন্তব্যগুলো আমাদের মাঝে মাঝে একটু মনে রাখতে হবে। উনি 2,57,00,000 ভোট ওনার দল পেয়েছেন, কিন্তু 2,30,00,000 মানুষ অন্য দলকে ভোট দিয়েছেন। ওদের কথাও মনে রাখা উচিত, এবং ওনার এটা ভাবা উচিত যে উনি
সবার মুখ্যমন্ত্রী, না কেবলমাত্র 2,57,00,000 মানুষের মুখ্যমন্ত্রী? এটা ওনার ভাবা উচিত। এবং উনি যদি ওই মনোভাব পোষণ করেন তাহলে উনি কিন্তু গণতন্ত্রের বিরোধী, সংবিধানের বিরোধী এবং আমাদের ভারতের সাংবিধানিক গণতান্ত্রিক আদর্শের বিরোধী। এই কথাগুলো বলতে চাইছিলাম, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিছু